সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে পরিবারে ঘটছে একের পর এক নৃশংসতা, বাড়ছে প্রিয় সন্তানকে হত্যার মতো ঘটনাও। শিশুর সবচেয়ে পরম নিরাপদ জায়গা মায়ের কোল, বাবার কোল। বাবা মার হাতে শিশুর খুন হওয়ার ঘটনাটা বাড়ছে প্রতি বছর। 16 সালে 1/3 বেড়েছে। ভোগবাদী সংস্কৃতি দায়ী বলছেন সমাজ বিজ্ঞানীরা। পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পরামর্শ। আমরা একটা ভোগবাদী পুঁজিবাদী সমাজ, যেখানে বিস্তর প্রতিযোগিতার ভেতর দিয়ে চলতে হচ্ছে, ফলে সে একসময় মনে করে আমি বেঁচে থেকে লাভ কি, আমার সন্তানই বা বেঁচে থেকে লাভ কি। আমাদের নৈতিক শক্তিগুলোকে পুনর্চর্চা দরকার, পুনর্বাসিত করা দরকার। একটু আমরা স্খলিত হয়ে যাচ্ছি। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ফয়সাল মোর্শেদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জঙ্গিবাদ প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করতে হবে কোস্টগার্ডকেও। চট্টগ্রামে কোস্টগার্ডের 2টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পঞ্চমবারের মতো পেছালো। পরবর্তী তারিখ 26শে জানুয়ারি। বাংলাদেশে ঢুকে পড়া সব রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারকে বার্তা দিল ঢাকা। আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের বেশিরভাগই আইন করার পরামর্শ। তড়িঘড়ি না করে সবার মতামত নেয়ার তাগিদ বিশ্লেষকদের। এবং মানবতা বিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। ময়মনসিংহের মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর ঘটনায় তদন্ত সংস্থার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর এই আদেশ দেন প্রসিকিউশন। সকালে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 2 সদস্যের ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। একই সঙ্গে এই ঘটনায় গাফিলতি দেখিয়ে খতিয়ে দেখতে মৌখিক নির্দেশ দেওয়া হয়। পরে এ বিষয়ে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী সময় সংবাদকে জানান তারা বিষয়টি খতিয়ে দেখছেন। মৃত ব্যক্তিকে পলাতক ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে যুদ্ধাপরাধী ওয়াজউদ্দিনের। এমনকি তার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবীও। অনুসন্ধানে দেখা যায় অভিযোগ গঠনের 7 মাস আগেই মারা গেছেন ওয়াজউদ্দিন। দুপুরে এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাংবাদিকদের জানান পলাতক আসামি মারা যাওয়ার বিষয়টি না জানানোই ময়মনসিংহের জেলা পুলিশ দায়ী। সকালে আমরা ময়মনসিংহের পুলিশ সুপার কর্তৃক পুলিশ সুপারের বিশেষ শাখা, জেলা পুলিশ সুপারের বিশেষ শাখা কর্তৃক একটি প্রতিবেদন পাই আসামি ওয়াজউদ্দিনের মৃত্যু সংক্রান্ত। ময়মনসিংহ জেলা পুলিশের আজকে যে প্রতিবেদনটা পাঠিয়েছে, এই প্রতিবেদন প্রাপ্তির আগে তার বিরুদ্ধে আসামি ওয়াজউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে এই পর্যন্ত অন্য কোনো কাগজ আমরা ময়মনসিংহের পুলিশ থেকে পাইনি। শুধু ময়মনসিংহের পুলিশ না, অন্য কোনো পুলিশের কাছ থেকেও আমরা পাইনি, অন্য কোনো সংস্থা থেকেও পাইনি। এদিকে মানবতা বিরোধী অপরাধ মামলার মৃত ওয়াজউদ্দিনের বিচার শুরুর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এজন্য দায়ীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। বিষয়টা আমি অত্যন্ত সিরিয়াসলি দেখছি, তার কারণ হচ্ছে এরকম ঘটনা ঘটা উচিত না। তো সেই ক্ষেত্রে প্রথমেই যেটা আমি গতকাল কিন্তু এই ব্যাপারটা মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি। তো আমি আজকেই এটার তদন্ত প্রথমে করব, এটার সত্যতা এবং কোথায় ফেইলিওর হয়েছে সেটা আমি দেখব, এবং যারা এই কারণে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে অন্যান্য বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডে নতুন সংযোজিত জাহাজ সিজিএস তাজউদ্দিন ও সিজিএস সৈয়দ নজরুলের কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিস্তীর্ণ সমুদ্র সীমা রক্ষায় কোস্টগার্ড সম্প্রসারণের কাজ করে যাচ্ছে সরকার। স্থলভাগে সম্পদের সীমাবদ্ধতার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশেরও দৃষ্টি এখন বিশাল সমুদ্রের পানে। আর সমুদ্র সীমায় বাংলাদেশের অর্জনকে ধরে রাখতে ক্রমেই গুরুত্ব বাড়ছে বাংলাদেশ কোস্টগার্ডের। তারই অংশ হিসেবে এ বাহিনীর বহরে যুক্ত হল দুটি আধুনিক জাহাজ, সিজিএস সৈয়দ নজরুল এবং সিজিএস তাজউদ্দিন। ইতালি থেকে আমদানি করা জাহাজ দুটি বহির্নোঙরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধের সঙ্গে টহল দেবে সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণেও। জাহাজ দুটির কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে নগরীর পতেঙ্গায় কোস্টগার্ড বার্থে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে তাকে গার্ড অব অনারে স্বাগত জানায় বাহিনীর একটি চৌকস দল। এরপর প্রধানমন্ত্রী অধিনায়কদের হাতে তুলে দেন কমিশনিং ফরমান। কোস্টগার্ডের সম্প্রসারণ ও আধুনিক কমিশনিং এর আনুষ্ঠানিকতা শেষে বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামীতে কোস্টগার্ডের আরও সম্প্রসারণে বদ্ধপরিকর সরকার। জাতীয় স্বার্থ সংরক্ষণ সহ নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ জলজ সম্পদ সুরক্ষা, নদীপথের নিরাপত্তা বিধান, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, চোরাচালান প্রতিরোধ ও জলদস্যু দমনে কোস্টগার্ড দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কোস্টগার্ডের জনবলের সীমাবদ্ধতার বিষয়টি আমার জানা আছে। কোস্টগার্ডের কার্যপরিধি ও দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সাথে সাথে জনবল এবং সমুদ্রগামী জলযান বৃদ্ধির বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি কোস্টগার্ডের দায়িত্বরত এলাকাতেও জঙ্গি দমনে ভূমিকা রাখতে বাহিনীর সদস্যদের সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদে আশ্রয় প্রশ্রয় মদতদাতাদের বর্তমান সরকার কোন প্রকার ছাড় দেবে না। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বাংলাদেশ কোস্টগার্ডকে তার এখতিয়ারাধীন এলাকায় জঙ্গিবাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নতুন জাহাজ দুটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশাল জলরাশির নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও প্রশ্ন ছিল সক্ষমতা নিয়ে। আর এই বহরের মধ্যে নতুন এই দুটি জাহাজ যোগ হওয়ার ফলে বাহিনীর সক্ষমতা যেমন বাড়ল, তেমনি অভ্যন্তরীণ ও গভীর সমুদ্রেও নিরাপত্তা নজরদারিতে আরও সক্ষমতা বাড়ল বাহিনীটির। দেবাশিস রায়, সময় সংবাদ, পতেঙ্গা, চট্টগ্রাম। বর্তমান সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই খবর নিশ্চিত করা হয়। 2013 সালের 5 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে বর্তমান আওয়ামী লীগ সরকার। বর্ষপূর্তিতে দেশের জনগণের সামনে সরকারের অর্জন সহ আগামীর পরিকল্পনার কথা তুলে ধরবেন সরকার প্রধান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুর্নীতির 2 মামলায় হাজিরা দিতে পরবর্তী দিন 26 জানুয়ারি ধার্য করেছেন আদালত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার তারিখ পেছানো হল পঞ্চমবারের মতো। সকাল 11টার দিকে গুলশানের বাসা থেকে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যান বেগম জিয়া। আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দুদকের কর্মকর্তা নূর আহমেদের সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তা পঞ্চমবারের মতো পিছিয়ে দেন আদালত। বেগম জিয়ার আগমন উপলক্ষে আদালতের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। 2010 সালের 8 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া 2008 সালের 3 জুলাই রমনা থানায় বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। বাংলাদেশে ঢুকে পড়া সব রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারকে আহ্বান জানিয়েছে ঢাকা। দেশটির সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার একসঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি। দুপুরে মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
গেল বছর 9 অক্টোবর রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলা শুরুর পর থেকে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটতে থাকে রোহিঙ্গাদের। গত 3 দশকে প্রায় 3 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের তথ্য বলছে সাম্প্রতিক সময়ে আশ্রয় নিয়েছে আরও 65,000 রোহিঙ্গা। বিপুল এই জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নেয় নানা সময় উদ্বেগ জানানোর পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল ঢাকা। সেই প্রস্তাবে তখন সাড়া না দিলেও সম্প্রতি এ বিষয়ে দেশটির উপর আন্তর্জাতিক চাপ বাড়ায় গত মঙ্গলবার 3 দিনের সফরে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত কিউ3। বুধবার তিনি পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক ছাড়াও পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। সবগুলো বৈঠকেই রোহিঙ্গাদের ফিরে নেয়ার দাবি জানায় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উপর জোর দেন। তাছাড়া বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়ার প্রয়োজন মোতাবেক আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতারও প্রস্তাব করে। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, রোহিঙ্গারা ক্রমেই বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। তাই নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজো অফিস করার লক্ষ্যে দুটি সমঝোতা স্মারকের ব্যাপারেও দুদেশ সম্মত হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনাধীন দুটি সমঝোতার স্মারক, নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়াজো অফিস দ্রুত স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। তাছাড়া উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ব্যাপারেও দুই পক্ষ একমত হয়। আগামী 19 জানুয়ারি মালয়েশিয়ায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি প্রস্তাবনা গ্রহণ করা হবে, যাতে বাংলাদেশ তার অবস্থান তুলে ধরবে। এবং আমরা এই কন্ট্রোল। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়েই ইসি পুনর্গঠন করা হবে বলেও আশা প্রকাশ করছেন তারা। সংলাপে দলগুলোর কাছ থেকে অনেক নতুন প্রস্তাবনা এলেও বেশিরভাগ দলই মত দিয়েছে আইন প্রণয়নের পক্ষে। বিশ্লেষকরা বলছেন, বিতর্কমুক্ত নির্বাচন কমিশনের জন্য আইনই একমাত্র সমাধান। বেলায়েত হোসাইনের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাজনৈতিক দলগুলোর সাথে গত 18 ডিসেম্বর সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। প্রথম দিন বিএনপি, এরপর একে একে 22টি রাজনৈতিক দল অংশ নেয় ধারাবাহিক এই সংলাপে। সবশেষ রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশ নেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি গঠন এবং একজন নারী কমিশনার রাখা সহ দলগুলোর কাছ থেকে এসেছে বিভিন্ন প্রস্তাব। তবে বেশিরভাগ দলই ইসি পুনর্গঠনে আইন প্রণয়নের প্রস্তাব করেছে। পার্লামেন্টের উচ্চ কক্ষ থেকে নির্বাচনকালীন একটা সরকার গঠন করতে হবে। 3 জনকে প্রথমে, 2 জনকে পরে। তার কারণ হলো কখনোই যেন নির্বাচন কমিশন শূন্য না থাকে। অবাধ নিরপেক্ষ নির্বাচনকে জন্য যে ধরনের নির্বাচন কমিশন আইন করে সেটা করা। আওয়ামী লীগের পক্ষ থেকেও জানানো হয়েছে, এবার না হলেও আগামী নির্বাচনের আগে হতে পারে এমন একটি আইন। তবে যখনই হোক রাজনৈতিক দলগুলো এবং সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে আইনটি প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মাত্র 20-25 দিনের মধ্যে একটা আইন তৈরি করা আমার মনে হয় না যে এই মুহূর্তে সেই আইনটা তৈরি করা হবে। এখন সার্চ কমিটি যেটা করা হচ্ছে সবার সর্বসম্মতিক্রমে সেই সার্চ কমিটি গঠন করলে আমার মনে হয় না যে বাংলাদেশের মতো জায়গায় খুব বেশি সময় লাগবে নির্বাচন কমিশনের সদস্য সিলেক্ট করার। এখন এই আলোচনার ভিত্তিতে রাষ্ট্রপতির কাছে যদি এটা প্রতীয়মান হয় যে বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটা আইন হওয়া দরকার, তাহলে ওই 48-এর 5 অনুযায়ী এই বিষয়টা বিবেচনার জন্য উনি মন্ত্রিপরিষদে পাঠাতে পারেন। তারপরে একটা আইন মন্ত্রণালয় বা নির্বাচন কমিশন যে হোক আইনের খসড়া করবে, ওই খসড়াটা কিন্তু জনসমক্ষে সরকারকে উপস্থাপন করতে হবে যে আমরা এই ধরনের আইন করার কথা ভাবছি, আপনারা সবাই কি বলেন। বিশ্লেষকরা মনে করেন রাষ্ট্রপতির এই সংলাপ নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাখবে ইতিবাচক ভূমিকা, সেই সাথে আসবে অনেক নতুনত্ব। কোনো আইনতে কখন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন করা সম্ভব না হলে অন্তত একটি অধ্যাদেশ জারি করে নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সুজন আয়োজিত এক গোলটেবিলে তিনি একথা বলেন। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপের আয়োজনটি ইতিবাচক বলে মন্তব্য করেন বক্তারা। আমার মনে করি যে একটি ইলেকশন কমিশন প্রয়োজন। এখানে প্রয়োজন কার্যক্ষম ব্যক্তি এবং যে ব্যক্তিগুলো অন্তত একটু সাহস রাখবে, যে সাহসিকতার সাথে প্রতিকূল অবস্থায় কাজ করবে উইদাউট এনি পার্টিজান ফিলিং। এখন এই ডায়ালগ এগুলি করার কোনো সময় নেই এবং
কালকে তো সরকারি দল বলেছেন যে প্রয়োজনে ওনাদের পার্লামেন্টে মেজরিটি আছে, পার্লামেন্টে আইন পাস করে, না হলে অর্ডিন্যান্স করে ওনারা করুক। এটা একটা আমার মনে হয় যে করে ফেলা উচিত। হ্যাঁ, সেটাই একটা অগ্রগতি। বর্তমান সরকার গত 3 বছরে দেশের উন্নয়ন ও অর্জনে যা করেছে 75 পরবর্তী সরকারগুলো 26 বছরেও তা পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, কিছু ব্যর্থতা থাকলেও ক্ষমতার 3 বছরের সরকারের সফলতার পাল্লাই ভারী। 75-এর পর 3 বছরে শেখ হাসিনা সরকার যা করেছে উন্নয়নে অর্জনে, গত 26 বছরেও অন্য সরকারগুলো সমন্বিতভাবে এইটুকু করতে পারেনি। সামনের দিনগুলোতে আমরা সুশাসনের দিকে আরো মনোযোগ দেব। বিএনপির নেতারা 3 বছরে 3 মিনিটের জন্য যারা রাজপথে উত্তাপ সঞ্চার করতে পারেনি, তারা রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখতে পারে, তাতে আমাদের কিছু আসে যায় না। দুপুরের সময়ে আরো থাকছে টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে পরিবারে ঘটছে নৃশংসতা, বাড়ছে প্রিয় সন্তানকে হত্যার মতো ঘটনাও। 1 বছরের মধ্যে দেশে বাবা মায়ের হাতে সন্তানের প্রাণ যাওয়ার সংখ্যা বেড়েছে 1.5 গুণ। শিশু অধিকার ফোরামের এই পরিসংখ্যানকে উদ্বেগজনক মন্তব্য করে এজন্য পারিবারিক বন্ধন শিথিল হয়ে আসা, ভোগবাদী সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়কে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। একটি শিশুর কাছে সবচেয়ে বেশি নিরাপদ স্থান তার পরিবার, সুনির্দিষ্ট করে বললে বাবা মার কোল। আশ্রয়ের সেই জায়গাটিকে কোনো কোনো শিশুর জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। সাম্প্রতিক কিছু ঘটনা সামনে নিয়ে এসেছে এই প্রশ্নের। শুধু গণমাধ্যমে আসা সংবাদের ভিত্তিতে শিশু অধিকার ফোরাম বাবা মায়ের হাতে সন্তানের প্রাণ হারানোর যে চিত্র তুলে ধরেছে তা আঁতকে ওঠার মতো। তাদের পরিসংখ্যান অনুযায়ী 2014 সালে বাবা মায়ের হাতে সন্তান হত্যার সংখ্যা ছিল 41 জন। 2015 সালে তা 40 জন হলেও 2016 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60-এ। শিশুর সবচেয়ে পরম নিরাপদ জায়গা মায়ের কোল, বাবার কোল। 15-16 সাল, তারপরে 14 সাল, এইগুলো যদি আমরা বিবেচনা করি, বাবা মার হাতে শিশু খুন হওয়ার ঘটনাটা বাড়ছে প্রতি বছরই। 16 সালে 1/3 বেড়েছে। আর এই ধরনের হত্যাকাণ্ডের পেছনে বাবা মায়ের সাথে সন্তানদের সম্পর্ক শিথিল হয়ে আসার প্রবণতা এবং তাদের লাগামহীন চাহিদাকে দায়ী করছেন সমাজবিদ ও মনোবিজ্ঞানীরা। এই যে এখন আমরা একটা ভোগবাদী পুঁজিবাদী সমাজ, যেখানে বিস্তর প্রতিযোগিতার ভেতর দিয়ে চলতে হচ্ছে, ভীষণ রকম কম্পিটিশন। সেই কম্পিটিশন আর্থিক, সেই কম্পিটিশন সামাজিক। ফলে সে একসময় মনে করে আমি বেঁচে থেকে লাভ কি, আমার সন্তানই বা বেঁচে থেকে লাভ কি, এই ঘূর্ণাবর্তেই তো আমার জীবন আবর্তিত হবে। সেটি একটি কারণ। বড় কথা হচ্ছে আমাদের সামাজিক শৃঙ্খলা দরকার, আমাদের নৈতিক শক্তিগুলিকে পুনর্চর্চা দরকার, পুনর্বাসিত করা দরকার। এটু আমরা স্খলিত হয়ে যাচ্ছি। সুতরাং আমাদের আন্তঃসম্পর্কগুলো মজবুত করতে হবে, এটা কমিউনিকেশনটাকে এস্টাবলিশ করতে হবে। এছাড়া এ ধরনের হত্যাকাণ্ড রোধে সন্তান, বাবা মা সবাইকে নিয়ে সামাজিক সম্পর্ক জোরদার ও মূল্যবোধ উন্নয়নের বিষয়ে কাউন্সিলিং এর পাশাপাশি পাঠ্যপুস্তকেও এসব বিষয় আরো বেশি করে অন্তর্ভুক্তির কথা বললেন বিশেষজ্ঞরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভয়াবহ তাণ্ডবের 1 বছর পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। এজন্য পুলিশের উদাসীনতাকে দায়ী করছেন মামলার বাদী ও সাংস্কৃতিক সংগঠকরা। পুলিশ বলছে শিগগিরই মামলার তদন্ত শেষ করে চার্জশিট দেওয়া হবে। জলিলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 1956 সালে ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রতিষ্ঠিত সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতায়ন অসাম্প্রদায়িক চেতনায় আগামী প্রজন্মকে গড়ে তোলা ও দেশীয় সংস্কৃতির বিকাশে শুরু থেকেই সুনামের সাথে কাজ করছে প্রতিষ্ঠানটি। গত বছর 11 জানুয়ারি শহরের জেলা পরিষদের সামনে জামিয়া ইউনুসিয়া বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এর প্রতিবাদ করায় মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাদ্রাসার ছাত্ররা।
এই ঘটনার জেরে পরের দিন শহরের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে মাদ্রাসার ছাত্ররা তাণ্ডব চালায়। পুড়িয়ে দেওয়া হয় দি আলাউদ্দিন সঙ্গীতায়ন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার, জেলা মুক্তিযোদ্ধা অফিস ও সাহিত্য একাডেমি। এ ঘটনায় বেশ কয়েকটি মামলা হলেও আজও তা আলোর মুখ দেখেনি। মামলা কতটুকু কি হয়েছে সেটা আমরা এখনো জানি না। মামলার তদন্তকারী কর্মকর্তা একদিনও আমার সাথে যোগাযোগ করেনি। সরকারি সাহায্য আর সংস্কৃতি প্রেমীদের সহায়তায় ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে এসব প্রতিষ্ঠান। তবে এখনো বিচার শুরু না হয় এমন নারকীয় তাণ্ডব বারবার ঘটার আশঙ্কা সংস্কৃতি গবেষক ও প্রগতিশীল সংগঠকদের। এইটির বিচারও যদি না হয় তাহলে ভবিষ্যতে আরো এ ধরনের ঘটনা ঘটবে। যে মামলা রুজু হয়েছিল সেই মামলা কোনো একটি যৌক্তিক পরিণতি না থাকার কারণেই কিন্তু এই যে গত নাসিরনগরের যে সাম্প্রদায়িক হামলা হয়েছে ওইগুলোরই আপনার ধারাবাহিকতার একটি অংশ। তবে সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে দ্রুত মামলাগুলোর চার্জশিট দেওয়া হবে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। এটা স্পর্শকাতর মামলা, এটাতে কোনো ভুল করার কোনো সুযোগ নাই। একবার নির্ভুলভাবে তদন্তের জন্যই একটু সময় নিয়ে আমরা তদন্ত করছি এবং তদন্ত শেষ করেই রিপোর্ট দাখিল করা হবে। হামলার ঘটনায় সদর থানায় মোট 13টি মামলা হয়েছে। প্রতিটিতে অন্তত 4 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটি মামলারও তদন্ত কাজ শেষ হয়নি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। আগামীকাল গাজীপুরে শুরু হচ্ছে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ তীরে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তাবলিগ জামাতের কর্মীরা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন আগত লাখো মুসল্লিকে বিনা ভোগান্তিতে থাকার ব্যবস্থা করতে। বিশ্ব সন্ত্রাসবাদের কথা মাথায় রেখে আগতদের 5 স্তরে নিরাপত্তার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে পুরো ইজতেমা মাঠকে পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছে পুলিশ। খলিলুর রহমানের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। আগত মুসল্লিদের সুবিধার্থে বিভিন্ন দিক নির্দেশনামূলক চিহ্ন তৈরিতে ব্যস্ত কেউ বা আবার স্বেচ্ছাশ্রমে থাকার ব্যবস্থা করছেন আগত মুসল্লিদের জন্য। 52তম বিশ্ব ইজতেমার জন্য এভাবেই টঙ্গীর তুরাগ তীরের প্রায় 160 একর জমির ইজতেমা মাঠ তৈরি হচ্ছে। মুসল্লিরা বলছেন পরকালে মুক্তির জন্যই মানব সেবার মাধ্যমে তাদের এই প্রচেষ্টা। রাস্তা নাম্বারগুলো, ম্যাপগুলো আমরা টাঙাই, এইগুলো দেখে বিভিন্ন এলাকার থেকে যারা সাথী ভাইরা আসেন ওনারা এসে পয়েন্টে পয়েন্টে ওনারা উঠে যান, ওনাদের জন্য সহজ হয়। জানমাল খরচ করে এই কাজ করছি, বুঝছেন, সময় ব্যয় করে। কেন? এটা আল্লাহ আমাদেরই বদলা দেবে, আল্লাহর খুশি করার জন্য করছি। প্রথম পর্বের 3 দিন ব্যাপী ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে ছোট ছোট দলে বিভক্ত হয়ে দেশের নির্দিষ্ট 16টি জেলা থেকে আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। স্বেচ্ছায় আমি শ্রম দেব, এই জন্য ইজতেমায় আসছি। আমি আমার ছেলেকে নিয়ে আসছি সাথে। এত বড় একটা মজমা, এটা মানুষ ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা রাখে না যদি ধৈর্য, সবর, সহনশীলতা না থাকে। আগত লাখ মুসল্লির সেবা দিতে মাঠের চারপাশে প্রস্তুত করা হয়েছে 28টি 3 তলা বিশিষ্ট টয়লেট। আশুলিয়ার রাস্তা থেকে সরাসরি মাঠে প্রবেশ করতে সেনাবাহিনীর সহযোগিতায় তুরাগ নদীতে নির্মাণ করা হয়েছে 7টি অস্থায়ী সেতুও। এবার বাংলাদেশ ছাড়াও প্রায় 30টি দেশ থেকে আসা মুসল্লিরা এই ইজতেমায় অংশ নেবেন। তাই আয়োজকরা জানিয়েছেন বিশ্বে তরুণরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যায় আর বিপথে না যায় সে বিষয়ে ইজতেমায় বিশেষ বয়ান রাখা হবে। আজকে যদি মানুষ সঠিক ইসলামকে বুঝতো তাহলে আজকে ওই ভ্রান্ত পথে মানুষ যাইতো না। এখন এই তরুণদের পিছনে বেশি মেহনত করা হয় যাতে তরুণরা এটার মধ্যে আসতে পারে। আর এখানে আসলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। 2টা ইজতেমার মধ্যে 32টা ডিস্ট্রিক্ট আসবে। হ্যাঁ, প্রথম পর্বে আসবে 16টা, পরবর্তী পর্বে আসবে 16টা। এদিকে পুলিশ জানিয়েছে দেশি বিদেশি লাখো মুসল্লির নিরাপত্তা ইজতেমা মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর 7000 সদস্য নিয়োজিত করার পাশাপাশি মাঠ পর্যবেক্ষণে থাকছে 9টি ওয়াচ টাওয়ার। প্রতিটি মোড়ে বসানো হয়েছে 4মুখী সিসি ক্যামেরা। এখানে মেটাল ডিটেক্টর ব্যবস্থা রেখেছি। আমরা সন্দেহভাজন যে কোনো কাউকে মনে হলে আমরা সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করছি যাতে এখানে কোনো ধরনের উগ্রবাদ বা এখানে কোনো সমস্যা না হয়, সেটা আমাদের নিরাপত্তা পরিকল্পনার একটা অংশ। যেহেতু বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে এবারও তুরাগ তীরে দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত হবে, তাই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকেই, যাতে মুসল্লিরা বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ শেষে আখিরি মোনাজাতের মাধ্যমে মহান রবের কাছে তাদের চাওয়া পর আরজ পেশ করে নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। দর্শক, বিশ্ব ইজতেমার প্রস্তুতির খবর জানাতে টঙ্গীর তুরাগ তীরে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ, টঙ্গীর তুরাগ তীরে যে ইজতেমা আগামীকাল ফজরের পর শুরু হবে তার জন্য পুরোপুরি প্রস্তুত এখন
এই টঙ্গীর তুরাগতীর ইজতেমা মাঠ। আমরা সকাল থেকে দেখেছি যে 16টি নির্দিষ্ট জেলা থেকে মানুষ আসবার কথা, তারা এসেছেন। আপনি দেখছেন যে এই মুহূর্তে ঠিক জোহরের নামাজের পর আমরা দেখেছি যে টঙ্গীর ইজতেমা মাঠের যে নামাজ পড়বার যে বলা হয় মেম্বার, সেই মেম্বার থেকে এই মুহূর্তে বয়ান চলছে। আমরা দেখছি যে উর্দু ভাষায় বয়ান দেয়া হচ্ছে মুসল্লিদের উদ্দেশ্যে, এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে টঙ্গীর ইজতেমা মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনি দেখছেন যে আমরা যে শামিয়ানার ভিতরে যদি আপনাকে দেখাই দূর থেকে, পুরো শামিয়ানার ভিতরে কিন্তু ইতিমধ্যে আমরা বলতে পারি যে লক্ষাধিক মানুষ কিন্তু জড়ো হয়েছেন এই ইজতেমা মাঠে, এবং তারা কিন্তু এখন এই মুহূর্তে যিনি তাবলিগ জামাতের মুরব্বী আছেন তার বয়ান শুনছেন। আমি যদি আপনাকে জানিয়ে দেই, আগামীকাল সকালে শুরু হয়ে মূলত রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা, এবং দ্বিতীয় পর্ব শুরু হবে 20 জানুয়ারি, যেটা আগামী শুক্রবার শুরু হবে, এবং 22 জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হবে। এবং এরই মাধ্যমে কিন্তু 2017 সালের যে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মহাসম্মেলন বিশ্বের বুকে হয়ে থাকে বাংলাদেশে, সেটি কিন্তু সমাপ্ত ঘোষণা হবে। আমি যদি আপনাকে বলে দেই, এই ইজতেমাকে কিন্তু মূলত 2011 সালে 2টি পর্বে করে করা শুরু হয়েছে, এবং প্রতি বছর মোট 64টি জেলার 32টি জেলা কিন্তু অংশগ্রহণ করে প্রতি বছর, তাও 2টি ভাগে। এর বাইরে আমি আপনাকে যদি নিরাপত্তার কথা বলে দিই, আমরা সকালের পরপর দেখেছি পাশেই যে আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়াম রয়েছে, সেখানে পুলিশের কিন্তু একটি ছোটখাটো সভার মতো হয়েছে। সেখানে যারা যারা নিরাপত্তায় অংশগ্রহণ করবেন, পুলিশ, আমরা দেখেছি ব্যাটালিয়ন, আনসার এবং এসবি সাদা পোশাকের পুলিশ, তারা কিন্তু সবে উপস্থিত ছিলেন। সেখানে একজন অতিরিক্ত আইজিপি ছিলেন এবং ঢাকার যে ডিআইজি ছিলেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে এই ইজতেমার নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। এর মাধ্যমে তারা জানিয়েছেন যে তারা 5 স্তরের নিরাপত্তা ইতিমধ্যেই গ্রহণ করেছেন, এবং তারা যে বিষয়টি বলেছেন, তারা এখানে কিন্তু ইতিমধ্যেই 20টি মোবাইল টিম নামিয়েছেন এই ইজতেমা মাঠের আশপাশের যে বিভিন্ন অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদে, এবং এগুলো উচ্ছেদের মাধ্যমে তারা মূলত নিরাপত্তা নিশ্চিত করতে চান, যাতে এই ইজতেমাকে কেন্দ্র করে কোনো পক্ষ বা কোনো কেউ যাতে কোনো এখানে কোনো ব্যক্তি কোনো খারাপ কিছু ঘটাতে না পারে, কোনো অঘটন না ঘটাতে পারে। সেই কারণে কিন্তু পুলিশ, র্যাব, যত বাহিনী রয়েছে তারা পুরোপুরি প্রস্তুত আছেন। তো সব মিলে আমরা যদি বলতে পারি যে, আরেকটা তথ্য আমি আপনাকে জানিয়ে শেষ করে দিই, যে ইতিমধ্যে কিন্তু প্রায় 30টিরও অধিক দেশ থেকে বিভিন্ন মুসল্লিরা এসেছেন এই ইজতেমায় অংশগ্রহণ করতে, এবং মুরব্বীরাও এসেছেন, তারা কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে ইতিমধ্যে বয়ান দিচ্ছেন। তো মোটামুটি আমার কাছে ইজতেমা মাঠের এই ছিল সবশেষ অবস্থা। কামরুজ্জামান মামুন। দর্শক, টঙ্গীর তুরাগতীর থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। দুপুরের সময়ে আরো থাকছে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে বৃষ্টির বাধা, ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 154 রান। ময়মনসিংহে প্রাথমিক পর্যায়ে বেসরকারি নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে চলছে রমরমা বই বাণিজ্য। প্রত্যেকটি শ্রেণীতে অতিরিক্ত 5 থেকে 10টি বই নির্ধারিত লাইব্রেরি থেকে উচ্চ মূল্যে কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। বিষয়টি স্বীকারও করেছেন প্রতিষ্ঠান প্রধান ও বই বিক্রেতারা। এসব অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক সমাজ। হোসেন আলীর ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট। মোটা অঙ্কের ভর্তি ফি দিয়ে সন্তানদের স্কুলে ভর্তি করানোর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বই, খাতা আর পোশাক বাণিজ্যের কবলে পড়ে নাজুক অবস্থা অভিভাবকদের। ময়মনসিংহ শহরের নার্সারি ও কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রত্যেক ক্লাসে সরকারের বিনামূল্যে দেয়া বইয়ের বাইরে আরও অতিরিক্ত 5 থেকে 10টি বই পাঠ্য করে লাইব্রেরি নির্ধারণ করে দেয়ায় উচ্চমূল্যে বই কিনতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। স্কুল থেকে বেশি দামে খাতা কেনা ছাড়াও স্কুল ড্রেসের কাপড়ও নির্ধারিত দোকান থেকেই কিনতে হয় তাদের। স্কুল থেকে 3টা দিচ্ছে আর 6টা আমরা কবি লাইব্রেরি থেকে কিনা নিয়ে আসছি। একটা লাইব্রেরিতে এই বইটি পাওয়া যায়, অন্য কোথাও গেলে মানে ওটা মিলে না। স্কুল থেকে বলে দিছি আপনার ড্রেস মানে গড়হুড়ি বস্ত্রালয় থেকে কাপড় কিনে ওইখানে। বিষয়টি স্বীকার করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন শিক্ষার্থীদের সুবিধার জন্যই এটি করা হয়েছে। আর বই বিক্রেতারা বলছেন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো টাকা দিয়ে বই পাঠ্য করানোর কারণে তারা কমিশন দিতে পারছেন না। লাইব্রেরি তো নির্ধারিত থাকবে, কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন বই থাকে। সরকারি এর ভিতরে বইয়ের বাইরে সবচেয়ে কম বই আমরা পাঠ্য করি। কোম্পানির সাথে একটা স্কুলের হয় ডোনেশনের ব্যবসা করে, স্কুলে টাকা দিয়ে দেয়, পরে এটা আর কি আমাদের কাছে পাঠ্য করে, আমাদের ঠিকানা দিয়ে দেয়। এরকম লাইব্রেরি আসেন পাইবে বইগুলো আমরা রাখি। এসব অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতারা। আমরা অত্যন্ত প্রত্যাশা করি এবং দাবি জানাই
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। এদিকে সরকার নির্ধারিত বইয়ের বাইরে কোনো বই পাঠ্য করার সুযোগ নেই বলে জানান জেলা শিক্ষা কর্মকর্তা। আর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসক। এনসিটিবির অনুমোদন ব্যতি রেখে কোনো বই কোনো লাইব্রেরি থেকে কেনার বা দেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টা খতিয়ে দেখব, যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমরা অবশ্যই সেটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে ময়মনসিংহ জেলার 1075টি কিন্ডারগার্টেন ও নার্সারি স্কুলে প্রায় 1,30,000 শিক্ষার্থী রয়েছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। আগামী 17 জানুয়ারি প্রথম সমাবর্তন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে হাজারো শিক্ষার্থী সমবেত হয়ে শোভাযাত্রা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বিএনপি জামায়াতের সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে দুরবস্থা ছিল তা এখন কাটিয়ে উঠেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের শিক্ষার্থীরাও সব ক্ষেত্রে জায়গা করে নিচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস বা অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় আমাদের কলেজ সময়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করছেন। আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, আমরা প্রাথমিক ধাপ কাটিয়ে উঠেছি মাত্র। আমি আগেই বলেছিলাম এটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, আজকে সেই প্রশ্ন সমাধান হয়েছে। এর অস্তিত্ব সবাই স্বীকার করে নিয়েছেন, কারণ এটার গতির সৃষ্টি হয়েছে, সাফল্য অর্জন করছে। আমরা তাই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তা আমরা করছি। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। সম্প্রতি বাংলাদেশ থেকে পাটের সুতা, চট ও বস্তা আমদানির ক্ষেত্রে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে ভারত। এতে নেতিবাচক প্রভাব পড়ছে পাট রফতানিদের। পাট শিল্পের স্বার্থে এই সমস্যার সমাধানে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। বাংলাদেশি পাট ও পাটপণ্য গুণমানে ভালো ও দামে সাশ্রয়ী হয় ভারতের বাজারে রপ্তানি হয় ব্যাপক হারে। এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে সে দেশের ব্যবসায়ীরা পিছিয়ে পড়ছেন এমন ধারণা প্রবল হয়। এ কারণে চলতি বছরের শুরুতে বাংলাদেশ থেকে পাট, সুতা, চট ও পাটের বস্তা আমদানি কমাতে এসব পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে ভারত। তবে সুস্পষ্ট তথ্য ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ওরা যে সার্ভের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে, সেই সার্ভে ফর্মের যে ইনফরমেশনগুলো ছিল এটা অনেক ক্ষেত্রে হচ্ছে পরিপূর্ণ ছিল না, পরিষ্কার ছিল না, এবং এই অসম্পূর্ণ ইনফরমেশনগুলোর উপর বেস করেই তারা সিদ্ধান্ত নিয়েছে, যেটা তো কোনোভাবে হতে পারে না। এ সমস্যার দ্রুত সমাধান না হলে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের পাট শিল্প সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। এই ধরনের অবস্থা যদি অব্যাহত থাকে, বাংলাদেশে থেকে ভারতে পাট পণ্যের বদলে কাঁচা পাটের রপ্তানি বরঞ্চ উৎসাহিত হবে, যেটি বাংলাদেশের পাট শিল্পের জন্য একটি নেতিবাচক কারণ হতে পারে। সেই জায়গাটি আমাদের মনে হয় মনে রাখা দরকার। পাট শিল্পের এই সংকট উত্তরণে সমন্বিত উদ্যোগের পরামর্শ ব্যবসায়ীদের। আর অর্থনীতিবিদরা বলছেন, আমদানির কারণে দেশের কোনো পণ্য বাজার হারাচ্ছে কিনা তদারকি বাড়াতে হবে সে বিষয়ে। আমি মনে করি এটা হয়তো খুব দ্রুত সমাধান করা যাবে, তবে সরকারের যে স্টেক হোল্ডার আছে, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথভাবে এ ব্যাপারে জোরালো উদ্যোগ নেওয়া দরকার। দীর্ঘদিন থেকেই বাংলাদেশ ট্যারিফ কমিশন থেকে অভিযোগ রয়েছে যে বাংলাদেশেও বিভিন্ন দেশের পণ্য আসলে ডাম্পিং হচ্ছে। বিদেশ থেকে কোনো পণ্য উচ্চ মূল্যে উৎপাদনের পর কম মূল্যে এখানে বিক্রি হচ্ছে কিনা সেই বিষয়গুলো আমার মনে হয় ভবিষ্যতে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। রপ্তানি বাজার সম্প্রসারণে বৈচিত্র্যময় পণ্য তৈরিতে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন পাট গবেষকরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের এমবিবিএস ও ডেন্টাল ইউনিটের বিডিএস 2016-17 শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্কাটন গার্ডেনে কলেজটির অডিটোরিয়ামে দুপুরে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিআরসিএস এর চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিডিআরসিএস এর ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত। এছাড়া অনুষ্ঠানে কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর।
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে নাজুক ও স্পর্শকাতর তথ্য রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত এমন খবরের নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভুল তথ্য দেয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোরও কড়া সমালোচনা করেন তিনি। এছাড়া প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সাইবার হামলার কথা স্বীকার করেছেন ট্রাম্প। আর মাত্র 8 দিন পরই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বুধবার প্রথমবারের মতো নিউ ইয়র্কে সংবাদ সম্মেলন করেন তিনি। এতে সম্প্রতি CNN সহ বেশ কয়েকটি গণমাধ্যমে রাশিয়ার সঙ্গে তাকে জড়িয়ে ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে রাশিয়ার কাছে স্পর্শকাতর তথ্য রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রকাশিত ওইসব খবর মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে এ ধরনের ঘৃণ্য কাজ জার্মানির নাৎসিরা করত বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পরবর্তী এই মার্কিন প্রেসিডেন্ট। এটা সত্যি লজ্জাজনক যে গোয়েন্দা সংস্থাগুলো এ ধরনের মিথ্যা ও বানোয়ার তথ্য প্রকাশ করেছে। এগুলোর কোনোভাবে গণমাধ্যমে আসা উচিত হয়নি। আমি সবগুলো প্রতিবেদনই পড়েছি। এটা নিশ্চিত বিরোধী দলের সদস্যরা মিলেই এ ধরনের মর্যাদাহানিকর কাজ করেছে। এছাড়াও সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বেশ কয়েকজন শীর্ষ নেতার ইমেল হ্যাকিং এর ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আমার মনে হয় হ্যাকিং এর পেছনে রাশিয়ার হাত ছিল। তবে শুধু রাশিয়া নয়, আমি মনে করি আমরা আরো অনেক দেশ ও ব্যক্তির দ্বারাই হ্যাকিং এর শিকার হয়েছি। পুতিন যদি আমাকে পছন্দ করেন তবে এটি আমার দায় নয়, বরং আমি মনে করি এটি আমার সম্পদ। এছাড়াও রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে ট্রাম্প গোপনীয়তা রক্ষা করছে। হোয়াইট হাউসের এমন অভিযোগের জবাবে রাশিয়ার সঙ্গে তার কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন নেই বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প। নিজের 2 ছেলের ব্যক্তিগত ব্যবসা নিজেই দেখভাল করেন বলেও জানান তিনি। সম্প্রতি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিয়ে মার্কিন সিনেটে বিতর্কের মধ্যেই আগামী 2 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে রিপাবলিকান সিনেটর জেফ সেশনসকে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিলেও তাকে চূড়ান্ত নিয়োগ দেওয়ার বিষয়ে সিনেটে অনুষ্ঠিত শুনানিতে এর বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার। অতীতে কখনো অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন নিয়ে বিতর্ক না হলেও এবার সিনেট সদস্যদের বিষয়টি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে বলে জানায় গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। নিউ ইয়র্কে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের জন্য টিউশন ফি মুক্ত শিক্ষা নিশ্চিত করতে বিল পাশের প্রস্তাব করেছেন গভর্নর অ্যান্ড্রু কুমো। চলতি বছরের মাঝামাঝি নিউ ইয়র্ক স্টেট সিনেট ও অ্যাসেম্বলিতে এই প্রস্তাবনা বিল আকারে আনার ঘোষণাও দিয়েছেন তিনি। বিলটি পাশ হলে নিউ ইয়র্কের বাৎসরিক $1,25,000 কম আয়ের পরিবারের সন্তানেরা বিনা খরচে লেখাপড়ার সুযোগ পাবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়নের দৌড়ে থাকা বার্নি স্যান্ডার্স দীর্ঘদিন থেকেই যুক্তরাষ্ট্রে বিনা খরচে শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব করে আসছেন। এটি বাস্তবায়নে এবার নিউ ইয়র্কে বিনা খরচে কলেজ শিক্ষা চালু করতে এক্সেলসিওর বৃত্তি চালুর অঙ্গীকার করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নতুন বছরে গভর্নরের উদ্যোগের অংশ হিসেবে গত 3রা জানুয়ারি কুইন্সের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের বোর্ড অফ ট্রাস্টি ও সাবেক মেয়র প্রার্থী বিল থমসকে সঙ্গে নিয়ে এই উদ্যোগের কথা জানান তিনি। প্রতিটি পরিবারের সন্তানেরই শিক্ষার সমান অধিকার রয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, অর্থনৈতিক গতিশীলতা আনতে এবং দক্ষ মানব সম্পদ তৈরি করতে উচ্চশিক্ষা প্রয়োজন। আমাদের রাজ্যে 80 লাখ কর্মসংস্থানের সুযোগ রয়েছে, কিন্তু এর 70% জন্যই কলেজ সম্পূর্ণ করা কর্মী প্রয়োজন। অতিরিক্ত ব্যয়ের কারণে স্বল্প আয়ের পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষা শেষ করতে পারে না। অন্য রাজ্যগুলোর তুলনায় নিউ ইয়র্কের শিক্ষার খরচ বেশি, যা যুক্তরাষ্ট্রের সমান অধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষা জীবনের নিশ্চয়তায় গভর্নরের এই উদ্যোগের সফলতা কামনা করেন সিনেটর বার্নি স্যান্ডার্স। নিউ ইয়র্কের প্রতিটি মানুষ আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার, কিন্তু আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট এখানকার কর্মজীবীদের আয়কর বাড়ানোর পক্ষপাতী। গভর্নর কুমো যে উদ্যোগ নিয়েছেন প্রতিটি রাজ্যেই তা করা উচিত। এই উদ্যোগ আমাদের শিল্প ও প্রযুক্তি খাতে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি বিশ্ব অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে। The global economy has changed.
টিউশন ফির চাপ কমাতে শিক্ষাবৃত্তির এই উদ্যোগকে স্বাগত জানান প্রবাসী শিক্ষার্থীরা। আমাদের মিডল ক্লাসের জন্য এটা খুব ভালো হবে, কারণ এখন আরো অনেক স্টুডেন্ট কলেজে এসে পড়তে পারবে। যারা এখন বর্তমানে লেখাপড়া করতেছে ফাইন্যান্সিয়াল বিভিন্ন কারণে তারা এখন ড্রপ আউট হওয়ার মতো একটা সিচুয়েশনে আছে, তারা রক্ষা পাবে। $125,000 উপরে যাদের ইনকাম তাদেরকে টিউশন ফি দিতে হবে, যে প্রস্তাবটা, আর ওটার নিচে যে ইনকাম তাদেরকে টিউশন ফি দেওয়া লাগবে না। সো আমার মনে হয় যে এটা অনেক ছেলে মেয়ের জন্য বেস্ট হবে, তারা বেশি বেশি কোর্স নিতে পারবে। নিউ ইয়র্কের শতকরা 80% অর্থাৎ 9,40,000 পরিবার বছরে $1,25,000 নিচে আয় করে। এই উদ্যোগ সফল হলে তা সন্তানদের শিক্ষা ব্যয় কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছে তারা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ছিল বৃষ্টির দাপট। সারাদিন খেলা হয়েছে মাত্র 40 ওভার। তবে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল ও মুমিনুল হক। এই দুইজনের ব্যাটিং দৃঢ়তায় দিন শেষে টাইগারের স্কোরবোর্ডে তুলেছে 3 উইকেটে 154 রান। মুমিনুল 64 ও সাকিব 5 রান নিয়ে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় হুমায়ুন কবির রোজের রিপোর্ট। সাদা পোশাকে দুই তরুণ তাসকিন আর শুভাশিসের স্বপ্নের অভিষেক এলিট ক্রিকেটের মঞ্চে, সাথে সুন্দর আর দীপ্ত প্রেরণা, বুকে হাত রেখে মাতৃভূমির প্রিয় জাতীয় সঙ্গীত গেয়ে ওঠার সুযোগ। ওয়েলিংটনে টস যে দল জিতবে তারাই আগে ফিল্ডিং নিবে, এটাই অঘোষিত নিয়ম। হলেও তাই টস ভাগ্যে হেরে ব্যাটিং এ বাংলাদেশ। কিন্তু এদিন নিউজিল্যান্ডে শুধু না, অদৃশ্য প্রতিপক্ষ হয়ে উঠল বেরসিক বাতাস। ঘন্টায় গতি প্রায় 60 কিলোমিটার। এই প্রতিকূলতার মাঝেও দারুণ শুরু তামিম ইকবালের। কিন্তু টেস্ট ক্রিকেট খেলছেন ইমরুল ভুলেই গিয়েছিলেন, নইলে কি এমন টি-20 শট খেলে উইকেট বিলিয়ে দিবেন তিনি? প্রথম সেশনে 1 উইকেটে 39 রান, মন্দ নয়। কিন্তু এদিন ঈর্ষা করে বসলো নিউজিল্যান্ডের গ্রীষ্মের আবহাওয়া। খেলা বন্ধ থাকলো ঘন্টা দেড়েক। আবারও শুরু ওয়েলিংটন টেস্ট। হঠাৎ করে খ্যাপাটে ব্যাটিং করা তামিম ধৈর্য হারালেন। 20 নম্বর টেস্ট 50 পর দলের রান যখন 60, তার মধ্যে তামিম একাই করে গেছেন 56। এরপর বেসিন রিজার্ভের দুষ্ট উইকেটের সাথে সন্ধি গড়ার প্রাণপণ চেষ্টা মুমিনুল আর মাহমুদুল্লাহর। দারুণ ধৈর্যের পরিচয় দিলেন তারা। কিন্তু উপকূলীয় বাতাস যেন এদিন ক্রিকেট হতেই দিবে না, তাই খেলা বন্ধ থাকলো আরো ঘন্টা 3। অতঃপর ঘোষণা এলো শেষ বিকেলে খেলা হবে 25 ওভার। চিন্তা তখন শুরুর মনোসংযোগটা কি থাকবে বাকি সবার? কিন্তু মুমিনুল তো তার মতোই। প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁকালেন আরো একটি 50। অপ্রয়োজনীয় শটে মাহমুদুল্লাহ 26 করে প্যাভিলিয়নে ফিরলেও আবারও ওয়েলিংটনের আকাশ বেঁকে বসে। দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের গলার কাটা মুমিনুল 64 আর সাকিব 5 রানে অপরাজিত থাকলে স্কোরবোর্ডটা বেশ ভালোই দেখায় বাংলাদেশের। ওয়েলিংটনের বেসিং রিজার্ভের উইকেটে নিউজিল্যান্ডের পেস আক্রমণ কিংবা প্রতিকূল আবহাওয়া বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধসে দিতে পারে, কিন্তু এই ভয়টা আর হয়নি। তাই দিন শেষে স্কোরবোর্ড দেখে তৃপ্তির ঢেকুর অধিনায়ক মুশফিকুর রহিমের। তবে প্রত্যাশার প্রাপ্তি মেটাতে হলে দ্বিতীয় দিনের সকালটা চায় সুন্দর করে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গিবাদ প্রতিরোধে অন্যান্য বাহিনীর সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করতে হবে কোস্টগার্ডকেও। চট্টগ্রামে কোস্টগার্ডের 2টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার অসমাপ্ত আত্মপক্ষ সমর্থন পঞ্চমবারের মতো পেছালো। পরবর্তী তারিখ 26শে জানুয়ারি। বাংলাদেশে ঢুকে পড়া সব রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমারকে বার্তা দিল ঢাকা। আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব, ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী। মানবতা বিরোধী মামলায় ময়মনসিংহের মৃত ওয়াজউদ্দিনকে পলাতক দেখিয়ে বিচার শুরুর ঘটনায় ট্রাইব্যুনালের অসন্তোষ। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন আইনমন্ত্রী। ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে বেশিরভাগেরই আইন প্রণয়ন করার পরামর্শ। তড়িঘড়ি করে না করে সবার মতামত নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে পরিবারে ঘটছে একের পর এক নৃশংসতা। বাড়ছে প্রিয় সন্তানকে হত্যার মতো ঘটনাও। পারিবারিক বন্ধন সুদৃঢ় করার পরামর্শ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।